একসময় টাঙ্গুয়ার হাওরে রাত্রিযাপন ছিল খুবই কষ্টদায়ক। বর্তমান সময়ে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাওরের সৌন্দর্য ও সম্ভাবনার কথা ছড়িয়ে পড়ায় হাওর পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে তৈরি হয়েছে সময় উপযোগী সকল আধুনিক সুযোগ সম্বলিত নতুন নতুন হাউসবোট। ঠিক তেমনি এমন একটি হাউসবোটে করে আমরা দুদিন এক রাত ঘুরে বেড়াবো পুরো টাঙ্গুয়ার হাওরের সকল দর্শনীয় স্থান। তার সাথে থাকবে মজাদার খাবার আর চারপাশের প্রকৃতি। সো চলুন আমরা এক্সপ্লোর করে দেখি পুরো টাঙ্গুয়ার হাওর। এই ভ্রমণ গল্পে থাকছে বারেক টিলা, নীলাদ্রি লেক, জাদুকাটা নদীতে গোসল, ভরপুর খাওয়া দাওয়া, ঘুরে ঘুরে বেড়ানো টাঙ্গুয়ার হাওরের আনাচে কানাচে। এই জার্নিতে আমরা টোটাল 28 জন মেম্বার ছিলাম। 11টা 14 মিনিটে আমাদের ভাড়া করা নীলাচল গাড়িটি রওনা হলো সুনামগঞ্জের উদ্দেশ্যে। 3.5 ঘন্টা পর আশুগঞ্জের উজানভাটিতে আমরা রাতের খাবার শেষ করে রওনা হয়ে যাই। ভোর হতে না হতে এক ভয়ঙ্কর সৌন্দর্যের সম্মুখীন হই। 6টা 38 মিনিট, চারপাশে সবুজ এবং আবছা আবছা আলোতে খুব সুন্দর লাগছে টাঙ্গুয়ার হাওরের চারপাশের প্রকৃতি। বেলা 8:30টায় আমরা নামলাম এই নতুন ব্রিজ এলাকায়। এখান থেকে আমরা লেগুনা করে এখন রওনা হব আমাদের সেই ঘাটের উদ্দেশ্যে। সুনামগঞ্জ সদর বাস স্ট্যান্ডের এই নতুন ব্রিজ থেকে আমাদের শাসনাঘাট যেতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট বা তারও একটু বেশি। সো চলুন যেতে যেতে এই হাওরের চারপাশের প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা আমরা একসাথে উপভোগ করি। দুধারে ধান ক্ষেত, অনেক গাছগাছালি এবং মাঝখানে সেই পাকা রোড। ছোটবেলায় দাদুর বাড়ির কথা মনে পড়ে গেল। ঠিক এমনটাই ছিল দাদুর বাড়ি, বাট রাস্তাটা ছিল কাঁচা। কালক্রমে এই এরিয়াগুলো অনেক ডেভেলপ হয়ে পর্যটকের আনাগোনায় এখন গভর্নমেন্ট অনেক নতুন করে রিকনস্ট্রাকশনে কাজ করছে। অবশেষে আমাদের সেই লাক্সারিয়াস হাউস বোট দহিমের দেখা মিলল সাচনাঘাটে। সো সবাই মোটামুটি এই কাঁচা রাস্তা পার হয়ে দহিমে প্রবেশ করতে শুরু করলো। দহিমের প্রবেশদ্বারের দোলনাটি খুব প্রিসিয়াস, খুব ভালো সময় কাটবে আশা করি। সুনামগঞ্জের নতুন ব্রিজ হয়ে শাসনা বাজারের ঘাটেই হচ্ছে দহিমের পার্কিং। সো এখান থেকে আমরা একটু পরে যাত্রা শুরু করব 2 দিন 1 রাতের জার্নি দ্য টাঙ্গুয়ার হাওর। সো চলুন পুরো বোটটা একটু এক্সপ্লোর করে আপনাদেরকে একটু দেখাই। ঢুকতেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, আতিথেয়তায় সত্যি মুগ্ধ। এদিকে আমাদের সকল রুমের অলরেডি আমরা টোকেন সিস্টেম করেছি যেন প্রত্যেকেই মিউচুয়ালি তার রুম পায়। কিছু রুম ছিল একটু ছোট, কিছু রুম ছিল একটু রিল্যাক্স সাইজ। ভাগ্যবশত আমি পেয়ে গেছি শহীদ সিরাজ লেক, দ্যাট মিনস নীলাদ্রি লেক। সো এই রুমটা আমাদের 2 জন কাপল আর একটা বাচ্চার জন্য মোটামুটি কমফোর্টেবল। সো চলুন একটু রুম টুরটা আপনাদেরকে দিয়ে। এইটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে কিছু টয়লেটিস রাখা আছে, চার্জার, একটা ফ্যান আছে, কেটলি আছে, এখানে বাস আছে, কিছু টয়লেটিস আছে। আর এটার পাশেই হচ্ছে এরকম একটা স্টোরেজ, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর উপরে এসির ব্যবস্থা আছে। এখানে হচ্ছে টয়লেটটা একটু সংকীর্ণ বাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই হচ্ছে থাকার বেড। এটা একটা লাইটিং উইন্ডো, উপরে আবার ফ্যানেরও ব্যবস্থা আছে। আর প্রত্যেকটা রুমের সাথে এরকম ছোট ছোট বারান্দা আছে।
এখানে একটা ছোট টুল আছে, টি টুল, এখানে বসে আপনারা চাটা খেতে পারেন। আর এই রুম থেকে এই হচ্ছে হাওরের ভিউ। এই হচ্ছে দহিমের উপরে টোটাল রুফটপের ভিউ। এখানেই হচ্ছে আমাদের 3 বেলার খাবার হবে। এখানে অনেকগুলো লাইফ বয় আছে, আমরা রিকোয়ারমেন্টস করেছিলাম 28টা, বাট এখানে মোটামুটি 36টার মতো রিজার্ভ আছে। এখানেও ছোটোখাটো টুলের মতো আছে, বসে বসে কিছু লেজার টাইম কাটানোর মতো। আর ছোট ছোট এখানে লেআউট বে আছে, যে লেআউট বেতে আপনি বসে শুয়ে বা একটু রিল্যাক্স করতে পারেন। আর এই ছোট ছোট যে দাবা ঘরের টেবিলগুলো দেখতেছেন, এখানে বসে বসে আসলে আলটিমেটলি আমরা লাঞ্চ, ডিনার সব কিছুই করবো। আর বাচ্চাদের ছোট 2টা প্লে স্টেশন আছে। গতকাল সারা রাত বৃষ্টি হওয়াতে এখনও সব কিছু ভেজা পায়, তো এগুলো রেডি করতে তাদের সময় লাগবে। সুনামগঞ্জের নতুন ব্রিজ হয়ে এই ঘাট থেকেই হচ্ছে দহিমের মেনলি হাউস বোটগুলো ছাড়ে। সো আজকে আমরা এখান থেকে জাদুকাটা যাব, শিমুল বাগান যাব, আর বারিক্কা টিলা যাব। আগামীকালকে যাব হচ্ছে আমরা নীলাদ্রি লেক, ওয়াচ টাওয়ার আর অ্যানাদার আর্টি স্পট। সো আজকে যেহেতু ওই দিকটা প্রচুর চাপ, সেক্ষেত্রে আমরা রুট প্ল্যানটা চেঞ্জ করে আজকে জাদুকাটা নদীর এই দিকটা কভার করার প্ল্যান রাখছি। অবশেষে 8:30 সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সেই লাক্সারিয়াস দহিম হাউসবোট যাত্রা শুরু করেছে দ্য টাঙ্গরা হাওর ভ্রমণে। আমরা থাকবো 2 দিন 1 রাত। সো আজকের ভ্রমণের শুরুতেই আমরা যাব জাদুকাটা নদী হয়ে শিমুল বাগান, জাদুকাটা নদীতে স্নান, বারিক্কা টিলা, দেন সেখানে স্টে করব। সো আজকের এই ভ্রমণের শুরুতেই থাকছে খুব লাক্সারিয়াস একটি ব্রেকফাস্ট। এমন পরিবেশে ভারী ব্রেকফাস্টের পর 1 কাপ চা মন্দ না, তাই না বলেন? এইটা হচ্ছে মেঘালয়ের সেই বড় বড় পাহাড়গুলা, ওই পাশটাই আসলে মেঘালয়ের সেই বর্ডারটা। আর এখান থেকে দূর থেকে ছোট ছোট সাদা সাদা ঝর্ণা দেখা যাচ্ছে। এমন নির্মল পরিবেশ আর হাওর সত্যি আপনাকে প্রেমে পড়তে বাধ্য করবে। দেখেন অলরেডি বাঁধের জায়গাটা ভেঙে গেছে এবং সবগুলো গাছ প্রায় অর্ধনিমিত্ত আছে পানিতে। আমরা জাদুকাটা নদী হয়ে এখন যাচ্ছি শিমুল বাগানের দিকে। সো চলুন একসাথে শিমুল বাগানটি এক্সপ্লোর করি। প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছেছি শিমুল বাগান। সো আজকের শিডিউলটা আমরা একটু চেঞ্জ করছি। আলটিমেটলি আমরা ফার্স্ট ডেটে আমাদের ওয়াচ টাওয়ার যাওয়ার কথা ছিল, পরে সেটা চেঞ্জ করে আজকে আমরা শিমুল বাগান, তারপরে বারিক্কা টিলা আর হচ্ছে আপনার জাদুকাটা নদী। জাদুকাটা নদী আমরা এখান থেকে গিয়ে আরেকটার দিকে স্নান করব। তো আজকের এই জায়গাটুকু কভার করার প্ল্যান। তো চলুন একসাথে শিমুল বাগান যাওয়া যাক। যদি এখান থেকে 200 গজের মতো দূরে, কিন্তু এই জায়গার জন্য ওরা অটোর ফেয়ার চায় মাঝে মাঝে 200 টাকার উপরে। সো হেঁটে যাওয়াটাই পারফেক্ট। এই শিমুল বাগান এক্সপ্লোরে আপনারা ঘোড়া কিংবা অটো নিয়ে দিতে পারেন, বাট আমরা এই যাত্রায় পায়ে হেঁটেই দেখব পুরো শিমুল বাগান। এখানে অলরেডি অনেকগুলো হাউস বোট পার্কিং শুরু হয়ে গেছে, অনেকগুলো খালি। ওনারা শিমুল বাগান অলরেডি ভিজিট করে এসে কিছুক্ষণ পরে আবার উঠবে। আর ওই পাশেই হচ্ছে ভারতের যে সীমান্ত, হিমালয়ের যে সীমান্ত, এগুলো হচ্ছে এখানে। এখানে টিকিটের বুথ আছে, এখান থেকে আপনারা টিকিট কিনে নিতে পারেন। যেহেতু আমরা পুরো প্যাকেজে আসছি, সেই ক্ষেত্রে আমাদের টিকিট আসলে বোট পেমেন্ট করবে। এরা ঘোড়ায় করে পুরো শিমুল বাগান আপনাকে চক্কর দিয়ে এবং ঘোড়ার সাথে বিভিন্ন রকম ফটোশুট করার জন্য 100 টাকা দাবি করে। বাট সেই ক্ষেত্রে যেহেতু পর্যটন এরিয়া, দামটা একটু চড়াই ওরা চায়। সেক্ষেত্রে আপনারা দর কষাকষি করে সেটি 80 টাকা দমাদমি করে নিতে পারেন। এটা হচ্ছে সেই শিমুল বাগান। শিমুল বাগানের একটা বিশেষত্ব হচ্ছে এখানে যতগুলো শিমুল গাছ আছে, সবগুলো গাছ এমনভাবে অ্যাস্থেটিক্স প্ল্যানে লাগানো হয়েছে, আপনি যেই দিক থেকে দেখেন না কেন সবগুলো গাছের সারি একই রকম লাগে। সো আমরা যখন এদিক থেকে দাঁড়াই, সবগুলো গাছের সারি এদিক থেকে এদিকেই দেখা যায়। আবার আপনি যখন ট্রায়াঙ্গেল করে দাঁড়াবেন, সবগুলো গাছের সারি এদিক থেকে এদিকেই দেখা যায়।
আমরা চাইলে হাঁটার রাস্তাটাকে আসলে ঘোড়া দিয়ে চড়াইতে পারতাম, কিন্তু আসলে এই যে রাস্তার মায়া হেঁটে যাওয়া, এইটা আপনি আসলে ওই প্রসেসে পাবেন না। সামনে বিশাল বড় সেই হাওর দেখা যাচ্ছে, তো চলুন একটু সেই পানির কাছে যাই। শিমুল বাগান দেখা শেষ করে সকালে আমরা আবার বোটের দিকে যাত্রা শুরু করলাম। এই জাদুকরা নদীর ঠিক অপোজিটেই হচ্ছে সকলের স্নানের জায়গা। তো আমরা সেখানে এনজয় করে দুপুরবেলা ডিনারটা আমরা হাউস বোটেই করব। এই হাউস বোটের প্রতিবেলার খাবারে পাবেন সকল সামুদ্রিক মাছ, মাংস, ভাত বা আপনাদের পছন্দ মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। বিকেল বেলার দিকে আমাদের হাউস বোটটি অবস্থান নিয়েছে বারিক্কা টিলার সেই ঘাটে। সো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি বারিক্কা টিলাতে। আমরা 100 টাকা ভাড়াতে এই 3 জন একসাথে একটা বাইকে করে গেলাম বারিক্কা টিলাতে। বারিক্কা টিলা নামেও পরিচিত। সবুজে মোড়া উঁচু টিলার এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী। টিলার উপরে দাঁড়ালে হাতছানি দেয় মেঘ পাহাড়, মাওর নদী পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের এক নীলাভূমি এই উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। গাইজ, আমার পিছনে যে মাইল ফলকটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডারের মাইল ফলক। এইটা হচ্ছে বারিক্কা টিলার শেষ প্রান্তে বাংলাদেশ সীমানার ঠিক পাশে হচ্ছে মাইলস্টোন। মাইলস্টোনের অপোজিটে হচ্ছে আমাদের বাংলাদেশ, আর অপোজিটের এখানটাই হচ্ছে ইন্ডিয়া। সো এখানে খুব অল্প সময়ে ইন্ডিয়ার বর্ডারের ভিউটা আপনারা দেখতে পারবেন। তবে এখানকার ভিডিও শুটেজের জন্য যদি ড্রোন ফ্লাই করেন সেটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, তা না হলে বিজিবির চোখে সেটা হয়তো অ্যাটাক হিসেবে কাউন্ট হবে। এই টিলার উপরে যতক্ষণ ছিলাম শুধু একটা কথাই মাথায় আসছিল, যদি না আসতাম সত্যি অনেক অপূর্ব দৃশ্য মিস করতাম। সো মনের আশাটা পূর্ণ হলো। এবার ফিরে যাচ্ছি বোটে। সন্ধ্যায় খুব আনন্দ ঘন আয়োজনে গান বাজনা পরিবেশন করা হবে। সো চলুন একসাথে উপভোগ করে আজকের সন্ধ্যার এই জনপ্রিয় আড্ডা। তবে এই আড্ডায় অংশ নিয়েছে আমাদের নৌকার মাঝি, নৌকার যত রকম স্টাফ, সকলে মিলে এই গান পরিবেশন করছেন। সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের এই জলের বাড়িতে দ্বিতীয় দিন। অলরেডি সকাল 6:30টার মতো বাজে। আমরা বারিক্কা টিলা এলাকা থেকে আমাদের হাউসবোটটি ছেড়ে এখন যাচ্ছে নীলাদ্রি লেকের দিকে। যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো, এবং পুরো রোডটাই হচ্ছে হাওরের। সকালবেলা ঘুম থেকে উঠে এত ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে পারবো আসলে ভাবিনি। তো চয়েন ভয়ঙ্কর সৌন্দর্যটা আপনাদের সাথেও একটু শেয়ার করব। টাঙ্গুরের হাওর ভারতের মেঘালয় খসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে খিদের কলকাকলিতে মুখরিত বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমির নাম। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামেও পরিচিত এই টাঙ্গুরের হাওর। এই হাওর বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলাভূমি, যা আন্তর্জাতিকভাবে বহুল সমাদৃত। বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার এই হাওরের অবস্থান প্রায় 100 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এর বিস্তৃতি। সেই ভোরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নীলাদ্রি লেকের যে হাউসবোট পার্কিং এরিয়া সেখানে। হাজার হাজার হাউসবোট একসাথে পার্কিং করেছে। কি সুন্দর লাগছে দেখতে, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবেন না। সো হেঁটে হেঁটে যাচ্ছি নীলাদ্রি লেকের সে বাউন্ডারির ভিতরটায়।
একটা ভারী ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। এই নীলাদ্রি লেক থেকে লাকমাছড়াতে আপনারা বাইকে করে যাওয়া আসা করতে পারেন। সেই ক্ষেত্রে পার পার্সন 200 টাকার মতো তারা চার্জ করে। সো আমাদের টিলাটা একদমই খুব কাছে, নীলাদ্রি লেকে যে টিলাটা আছে, সো আমরা হেঁটেই উঠবো। জাস্ট টিলাটার অপোজিটেই হচ্ছে নীলাদ্রি লেক। আর আপনারা যদি চান এখানে শাড়ি পরে ফটোশ্যুটও করতে পারেন। কাপল ফটোশ্যুটের জন্য খুব সুন্দর একটি প্লেস। এই প্রান্তে হচ্ছে আমাদের সবগুলো হাউস বোট সারা রাত স্টে করছিল এখানে অনেকগুলো। আমাদেরটা গতকাল ছিল বারিক্কা টিলা, তারপরে আজকে সকালবেলা এখানে পার্কিং করে রাখছে। এই পুরো নীলাদ্রি লেকটা ঘুরে দেখতে এখানে আপনি ঘোড়া, অটো বা বাইক পেয়ে যাবেন। পেছনে পাহাড়ের সে বিশালতাটুকু দেখেন, এখনো পার বাঁধাইয়ের কাজ চলতেছে। মানে এত হরর লাগে কাছ থেকে পাহাড়গুলোকে দেখতে, এত সুবিশাল। নেপালে লাস্ট যখন গিয়েছিলাম ঠিক এইরকম ভিউগুলো পেয়েছিলাম, বাট ওই মাউন্টেনগুলো আরো অনেক অনেক জায়ান্ট ছিল। এই জিপগুলো হচ্ছে লাকমাছড়ার উদ্দেশ্যে রওনা হলো নীলাদ্রি লেক থেকে। এরকম ছোট ছোট অটোগুলোতে করে আপনারা যেতে পারেন, বাট বিশাল বড় গ্রুপ ট্যুর হলে ওই রকম লেগুনাগুলোই বেস্ট। চলুন এবার যাত্রা শুরু করা যাক লাকমাছড়ার উদ্দেশ্যে। লাকমাছড়া যেতে যদি আপনি অফ রোড ড্রাইভ প্রেমিক হন, অবশ্যই সেই ফিলটা আপনার এই রোডেই পেয়ে যাবেন। এত পরিমাণ ভঙ্গুর রাস্তা, সত্যি কথা আপনাকে শক্ত হয়ে জিপে বসে থাকতে হবে। তবে অনেকে এই রাস্তার জন্য বেস্ট প্রেফারেবল হচ্ছে বাইক, বিকজ অফ বাইকে আপনি খুব দ্রুত এবং শর্টকাট ওয়েতে মুভ করতে পারবেন। বা জিপগুলোতে এইরকম ভাবে হেলে দুলে তারপর লাকমাছড়াতে পৌঁছাতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের পরিবাররা একটু সংকুচিত থাকার পরেও মোটামুটি আমরা খুব হ্যাপিলি এনজয় করতে করতে তারপর আমরা লাকমাছড়াতে পৌঁছেছি। এখানকার গাড়ির ড্রাইভাররা 8-10 জন ড্রাইভারের মতো না, যথেষ্ট দক্ষ, সৃজনশীল এবং নিয়ম মাফিক তারা গাড়ি চালান এই দর্শনীয় স্থানগুলোতে পৌঁছে দিতে। এই লাকমাছড়াকে বাংলাদেশের কাশ্মীরও বলা চলে। দুই চোখ যেদিকে যায় শুধু পাহাড় আর ঝর্ণা, সেই ঝিরিপথ, সেই জলরাশি। পেছনের যে বিশাল পাহাড় দেখছেন, এইটাই হচ্ছে লাকমাছড়া সেই ঝর্ণার পাহাড়। সো এদিক থেকে আসলে আলটিমেটলি ঝর্ণা দেখা যায় না, ঝর্ণার জন্য অনেক ভিতরে অনেক বিশাল একটা হাইকিংয়ের রাস্তা আছে। সো এইদিকে আমরা মেনলি ঝিরি যে পথ আছে সেই ঝর্ণার, সেটি দেখার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটকের একটা ভিড় হয়। আর এই অফরোড দিয়ে আমাদের আসতে সময় লেগেছে প্রায় 20 মিনিটের মতো। পরিবার, পরিজন বা বন্ধু বান্ধবকে ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখতে পারেন এই লাকমাছড়ার ঝিরিপথে। সৃষ্টিকর্তা এত সুন্দর করে পুরো পৃথিবীতে যে অপ্রাকৃত নৈসর্গ সাজিয়ে রেখেছেন, এটা সত্যি নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। পুরো বিশাল বিস্তীর্ণ পাহাড়, তার সাথে জলরাশি। সো আমাদের ঝর্ণা পর্যন্ত পৌঁছানোটা আসলে খুব ক্রিটিক্যাল, যেহেতু এখানে ট্রেল পথ অনেকক্ষণ। একটা ব্রিজ দেখতে পাচ্ছেন কি না, ওই ব্রিজ পার হওয়ার পরও ভিতরে অনেক দূর হাইকিং করে যেতে হবে। সো আমরা ভিতরে যাচ্ছি না, এই এরিয়াটুকুই স্পেশালি পর্যটকদের জন্য স্টিল ওপেন। সো আমরা এখন আবার হাউস বোটে ফিরে যাব। সেখান থেকে আমরা এখন যাব হচ্ছে টাঙ্গুরার হাওরের সেই ওয়াচ টাওয়ার এরিয়াতে। সেখানে গিয়ে স্নান হবে, সেখানে গিয়েই লাঞ্চ হবে। শত প্রতীক্ষিত টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার উদ্দেশ্যে এখনকার যাত্রা। তবে ওয়াচ টাওয়ার এরিয়াতে আমাদের এই হাউস বোট ঢুকবে না। গভর্নমেন্টের নির্দেশনায় বেশ দূরেই রাখতে হবে এই হাউস বোটটি। সেখান থেকে আমরা ছোট ট্রলার অথবা ডিঙি নৌকায় করে যাব ওয়াচ টাওয়ার এরিয়ার ভিতরে।
বলে রাখা ভালো, এই হাউসবোটগুলো যেখানে পার্কিং করবে সেখান থেকে যখন আপনার ডিঙ্গি নৌকা বা ট্রলার নৌকা নিয়ে যাবেন, অবশ্যই চেক করবেন তাদের লাইফ জ্যাকেটগুলো ঠিক আছে কিনা, এবং সেই ক্ষেত্রে পার পার্সন হিসেবে আপনাদের ভাড়া গুনতে হবে প্রায় 100 টাকার মতো। টাঙ্গরার হাওরের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ওয়াচ টাওয়ার। সো আমরা অলরেডি অনেক দূরে পার্কিং করা লাগছে আমাদের হাউস বোটটি, কারণ গভর্নমেন্টের নির্দেশ ওয়াইজ এখন টাঙ্গুরার হাওরের যে জলজ বৃক্ষের যে জায়গাগুলো ওইখানে এখন আর শিপাকের মতো যায় না। সো হাউস বোট আমরা দাঁড়িয়ে এখান থেকে ছোট নৌকা নিয়েছি। হাউসবোট থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো নিয়ে ওয়াচ টাওয়ার যাওয়াটা একটু কষ্টকর হলেও আসলে আনন্দ তো সব কষ্ট মেনে নিতে বাধ্য করে। মানুষের সমাগম অনেক পরিমাণ বেড়ে গেছে এই কয়েক মিনিটের মধ্যে। সো ওয়াচ টাওয়ারের অ্যান্টি এরিয়াটা অলরেডি লক করে দিয়েছে, মাত্র গিয়ে দেখতে পারলাম। সো আমরা ওয়াচ টাওয়ারের এই পাশটায় জলজ বৃক্ষের যে ছোট বাগানের মতো আছে, সো এখানে স্টে করব। ওয়াচ টাওয়ারের পার্শ্ববর্তী এই জলবৃক্ষের এরিয়াতেই সকলেই তার ডিঙ্গি নৌকাগুলোকে রাখেন। সো আমরাও তার ব্যতিক্রম না, আমরা এখানে রাখার চেষ্টা করছি। আবার পুরস্কার চলতেছে, ওই যে হাঁসটি যে ধরতে পারবে তার জন্য একটা মোবাইল ফোন পুরস্কার। তো সবাই মোবাইল ফোনের আশায় বাজি রেখে আর কি হাঁস ধরার জন্য ট্রাই করছেন। এখানেও কিছু হাউস বোটের লোকরা ছোট ছোট নৌকা নিয়ে এখানেও অলরেডি পাড়ি জমিয়েছে। সো আই থিঙ্ক আমরা এখানেই পার্কিং করব। এই ওয়াচ টাওয়ার এরিয়াতে জলজ বৃক্ষগুলো অলরেডি শেষ প্রান্ত পর্যন্ত পানি চলে আসছে হাওরের। সবাই এখানে গোসল করছেন। এখানে ভাসমান নৌকায় পেয়ে যাবেন আপনারা চিপস, চা এবং নানা রকম বিস্কিট। তবে সবচেয়ে দুঃখজনক হলেও সত্যি, চারপাশের পরিবেশটা এতটাই নোংরা ছিল, বিস্কিটের প্যাকেট, বিভিন্ন রকম পানির বোতল চারপাশে ফেলানো ছিল। সো দয়া করে প্লিজ আপনারা পরিবেশকে পরিষ্কার রাখবেন। আঙ্কেল, কেমন মজা পাচ্ছ? এই ওয়াচ টাওয়ার এরিয়াতে যে জলজ বৃক্ষের যে জায়গাগুলো, এগুলোতে 20 মিনিটের মতো আমরা টাইম পেয়েছি। আমরা এতদূর ঘুরেছি, এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের চারপাশে একটা রাউন্ড দেওয়ার জন্য। তবে ভাই, 2 দিন আগে একটা নিউজ দেখলাম এই ওয়াচ টাওয়ারের, যে গভর্নমেন্ট কেন ওয়াচ টাওয়ারে এখানের ভিজিটটা নিষিদ্ধ করেছিল। আসলে প্রবলেমটা আমাদের, এত পরিমাণ ময়লা মানুষগুলো এখানে ডিসচার্জ করে, আসলে সে বলার মতো না। সো আপনারা যদি এই ওয়াচ টাওয়ার এরিয়াতে আসেন, প্লিজ আপনারা ময়লা এই এরিয়াগুলোতে ফেলবেন না। সো এই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের মায়া শেষ করে ফিরে যাচ্ছি আবারও বোটে। আজকে আমাদের যাত্রা শুরু হবে আমাদের গন্তব্যস্থল ঢাকার উদ্দেশ্যে। এই যে মেমোরি, সত্যি ভুলতে ভীষণ কষ্ট হবে। ফিরে যেতে ইচ্ছে করে আবার সেই টাঙ্গুয়ার হাওর জীবনে। আমাদের হাওরের গল্প অলরেডি শেষ। আমরা আমাদের সুনামগঞ্জে সেই ঘাটে যাচ্ছি। সেখান থেকে আবার প্রায় 1-1.5 ঘন্টা লেগুনাতে জার্নি করে যেতে হবে নতুন ব্রিজ এলাকায়। ওইখানে আমাদের বাস পার্কিং করা আছে। সো রাত 10টা নাগাদ আমরা আবার যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে। হোপফুলি ভোরবেলার মধ্যে আমরা ঢাকায় থাকবো। সো গাইজ, আপনারা যদি এই ব্লগ দেখে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টস করবেন, লাইকস করবেন। আর ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মিস্টার অ্যান্ড মিসেস ব্লগ ফ্যামিলি আপনারা যদি নতুন মেম্বার হয়ে থাকেন, অবশ্যই আগে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী আপডেটগুলো খুব সহজে আপনাদের পেতে সুবিধা হবে। সো এই প্রত্যাশায় রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে।